শহরের জনপ্রিয় একটি টিভি চ্যানেলে লাইভ শো চলাকালীন অবস্থায় এক ব্যক্তি ঐশ্বর গেস্ট হোস্ট এমনকি 200 জন অডিয়েন্সকে বন্দি বানিয়ে ফেলে। সে সবার উদ্দেশ্যে বলে, আজ থেকে আগামী 5 দিনে সে 5 জন ব্যক্তিকে খুন করতে যাচ্ছে। প্রত্যেককে খুন করার আগে রোজ সন্ধ্যা 7টায় তার নাম ঘোষণা করা হবে, আর ঠিক 1 ঘন্টা পরই সেই ব্যক্তি মারা যাবে বলে সে নিজেই নিজের মাথা শুট করে মারা যায়। এখন প্রশ্ন হচ্ছে, কে এই ব্যক্তি? সে কাদের খুন করার কথা বলছে? লোকটি কি নেহাত একজন পাগল, না তার এই কর্মকাণ্ডের পিছে গভীর কোনো রহস্য আছে? তার কথা যদি সত্যি হয় তাহলে পুলিশকে ওই 5 জনকে বাঁচাতে পারবে? এই সকল প্রশ্নের উত্তর পেতে আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি সদ্য মুক্তি পাওয়া মার্ডার মিস্ট্রি সাসপেন্স থ্রিলার মুভি আরিয়ানের কথা। যারা ইতিমধ্যে অন্য কোনো চ্যানেলে দেখে ফেলেছেন তারা দয়া করে স্কিপ করে যাবেন, আর যারা আমার স্পেনে আসা বসেছিলেন তাদের জন্য ধন্যবাদ জানিয়ে মুভির শুরুটা করছি। মুভির শুরুতে আমাদের একটি ঘটনা দেখানো হয়। কোরাইকানারের কোনো একটি জঙ্গলে এক ব্যক্তি অন্য ব্যক্তির পা ধরে টানতে টানতে তাকে জঙ্গলের মধ্যে নিয়ে যায়, আর এরপর ওই ব্যক্তির শরীরে এবং আশেপাশের গাছে আগুন দিয়ে লোকটি সেখান থেকে চলে যায়। এই দৃশ্যটার কথা মনে রাখবেন, আমরা এই বিষয় নিয়ে পরে আলোচনা করব। আপাতত এখান থেকে সিন চলে যায় চেন্নাইয়ের জনপ্রিয় একটি নিউজ চ্যানেলের স্টুডিওতে। ইনি হচ্ছেন হোস্ট নায়না। শো শুরু হতে মাত্র 1 ঘন্টা বাকি, কিন্তু এই মুহূর্তে এসে গেস্ট শো ক্যান্সেল করে দিয়েছে। মূলত নায়নার এই শোটি 1 ঘন্টা লাইভ শো, যেখানে লাইভে সব প্রশ্নের উত্তর দিতে হয়। আর আজ হোম মিনিস্টার অশোকের আসার কথা ছিল, তবে সামনে যেহেতু ইলেকশন, নায়না তার কুকীর্তি সব ফাঁস করে দিতে পারে বলে ভয়ে সেখানে আসেনি। তবে চ্যানেলের মালিক হরি নায়নাকে বোঝায়, চিন্তার কিছু নেই, আমার কাছে অল্টারনেটিভ একজন গেস্ট আছে। হরি তামিল সিনেমার উদীয়মান স্টার কৈলাসের কথা বলে, কিন্তু নায়নার কথা, ও তো একজন নারীবাজ, তার উপর ওর নামে ফ্রডের কেস চলছে। ও আমাদের শোতে এসে ও নিজেরই ফায়দা লুটবে, মানুষের সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করবে। হরির কথা আমি সব জানি, ও যে উদ্দেশ্যে আসুক না কেন, সত্যটা বের করা, ওকে এক্সপোজ করা, সেগুলো তোমার দায়িত্ব। তো হরির অনুরোধে নায়না রাজি হয়ে যায়। অন্যদিকে আমাদের আলাগার নামে এক ব্যক্তিকে দেখানো হয়। আলাগারের বাড়িতে আলাগার ব্যতীত কেউই নেই, তাই আলাগার নিজে রান্না করে স্নান সেরে রেডি হয়ে খাবার খেয়ে কোথাও যাওয়ার জন্য বের হয়ে যায়। তবে ঘরে তালা দিয়ে যাওয়ার সময় চাবিটা বাড়ির সামনে ছুঁড়ে ফেলে দেয়। মনে হচ্ছিল এই বাড়িটা তার কোনো প্রয়োজনই নেই। সিন চলে যায় শোতে। নায়না শো শুরুতেই কৈলাসের কাছে তার ফ্রড কেসের বিষয়ে জানতে চায়। কৈলাস বলে, দেখুন, সত্যিটা তো কেউ জানতে চায় না। আসলে আমার ইমেজ নষ্ট করতেই আমার প্রতিদ্বন্দ্বীরা এই কাজটি করেছে, কিন্তু আমার ফ্যান ফলোয়ারদের ভালোবাসা আছে বলেই তো আজ আমি এ পর্যন্ত আসতে পেরেছি। তখনই অডিয়েন্সদের ভিতর থেকে আলাগার বলে ওঠে, যারা তোমাকে পছন্দ করে ওরা তো পাগল, না হলে তোমাকে কে স্টার বলে? কৈলাসের কথা, আমি তো আর এমনি এমনি বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পাইনি, তাই না? জবাবে আলাগার আবারও বলে, টাকা ছিটালে সবই সম্ভব, তুমি টাকা দিয়ে সব করেছ, তোমার কোনো ট্যালেন্টই নেই। এবার কৈলাসে একটু অস্বস্তি বোধ করতে শুরু করে, কারণ লাইভ শোতে এভাবে অপমান করলে সেটা আসলে মেনে নেওয়া যায় না। আলাগারও বলতে বলতে একসময় সেটে এসে পড়ে, তাই কৈলাস একসময় রাগ করে শো ছেড়ে চলেই যাচ্ছিল। আলাগার প্রথমে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, তারপরও কৈলাস না থামায়। আলাগার একসময় গান বের করে কৈলাসের পায়ে শ্যুট করে দেয়। লাইভ টিভি শোতে এমন একটা ঘটনা, ভিতরে থাকা সবার মধ্যেই এখন আতঙ্ক কাজ করছে। তবে আলাগার স্পষ্ট করে বলে দেয়, সবগুলো গেট বন্ধ করা, কেউ বাইরে যেতে পারবে না। এমনকি হরিকে উদ্দেশ্য করেও বলে, কোনো মতেই যেন শোর লাইভ টেলিকাস্ট বন্ধ না করা হয়। যদি চেষ্টা করে তাহলে সে নায়নাকে মেরে ফেলবে। তাই সেটে উপস্থিত থাকা সবার এখন আলাগারের কথা না শুনে আর কোনো উপায় নেই। তবে নায়না বলছিল, কৈলাসে ব্লিডিং হচ্ছে, ওকে হসপিটালে নেওয়া প্রয়োজন। আলাগারের কথা, আরে না, ফিল্মের হিরো তো, তাই একটু ওভার অ্যাক্টিং করছে। আলাগার কৈলাসকে একটি রুমাল দিয়ে পায়ের ক্ষতস্থান বেঁধে ফেলতে বলে, সাথে এটাও বলে, চিন্তা করিস না, তুই আজ মরবি না। কিন্তু আজ এখানে 1 ঘন্টার মধ্যে একজন মরতে যাচ্ছে। পুলিশ, সেনাবাহিনী যে যেভাবে পারে চেষ্টা করতে পারে, কিন্তু কেউই কিছু করতে পারবে না। এদিকে খবর পাওয়া মাত্রই পুলিশের ডিসিপি কবির ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। যেহেতু লাইভ টিভি শোতে এই ঘটনাটি ঘটছে, কমিশনার তাই নির্দেশ দেয় কোনো ক্ষয়ক্ষতি হওয়ার আগেই যেন সবাইকে উদ্ধার করা হয়। কিন্তু প্রশ্ন একটাই, এত কড়া সিকিউরিটি থাকতে আলাগার গান নিয়ে কিভাবে সেখানে প্রবেশ করল? অন্যদিকে আলাগারকে গান শো টিভিতে দেখে এক ব্যক্তি তার বসকে খুঁজতে শুরু করে। বাড়িতে না পেয়ে তাকে কল করে জানিয়ে দেয় যে লোকটা আমাদের থেকে মালগুলো কিনেছিল গান শো একটি টিভিতে দেখা যাচ্ছে। আর এটা শোনা মাত্রই ওই ব্যক্তি বাড়িতে না এসে বোট নিয়ে সমুদ্রের উদ্দেশ্যে পালিয়ে যায়। নয়না আলাগারের কথা শুনে আলাগারের কাছেও জানতে চায়, আপনি বললেন কেউ মারা যাবে, কে মারা যাবে, তার নাম কি?
আলাগার বলে মারা যাবে না, সে খুন হবে, আর তার নাম নারায়ণ। তবে কে সে তা সময় এলে আমি সব খুলে বলবো। নাম শোনা মাত্রই হরি নয়নাকে বলে, তুমি একদম ভয় পেও না, আমি অডিয়েন্সের লিস্টটি চেক করে দেখছি নারায়ণ কার নাম। শো এখনও লাইভ আছে, তুমি শুধু কথাগুলোকে এনগেজ করো, ততক্ষণে পুলিশ এসে পড়বে। আবার টিভিতে আলাগারের এই নিউজ দেখা মাত্রই আরও একটি ছেলেকে দেখা যায় তার জিনিসপত্র গুছিয়ে পালিয়ে যাচ্ছে। যারা এভাবে পালাচ্ছে ওরা কারা, কী জন্য পালাচ্ছে তা আমরা ধাপে ধাপে জানতে পারবো। এতক্ষণে পুলিশ পুরো বিল্ডিং ঘিরে ফেলেছে, এখন শুধু উদ্ধার করার পরিকল্পনা। ভিতরে নয়না আলাগারকে শান্ত করে বসায় এবং জানতে চায়, স্যার আপনি কে, কেন এসব করছেন? আলাগার বলে, আমার নাম আলাগার। আলাগার নয়নার কাছে জানতে চায়, তুমি ক্রিমসন স্কাই, আই অফ এ হান্টার, ব্লিডিং হার্ট, আরিয়ান এই বইগুলো পড়েছ? নয়না বলে, না। এই বইগুলো কি আপনি লিখেছেন? আপনি কি একজন রাইটার? আলাগার বলে, হ্যাঁ, একজন ব্যর্থ রাইটার। 10 বছর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অনেক রিসার্চ করে করে আমি বইগুলো লিখেছিলাম, কিন্তু আমার মধ্যে ক্রিয়েটিভিটি নেই বলে আমার পাবলিশার 10 মিনিটেই আমার সবগুলো বই রিজেক্ট করে দিয়েছে। এটা শুনে নয়না ধারণা করে নারায়ণ হয়তো সেই পাবলিশারের নাম, আর এই জন্য আলাগার তাকে মারতে চাচ্ছে। এরপর আলাগার নয়নার ফোন আনিয়ে ফোনটি অন করে, সাথে সাথে ডিসিপি কল করে আলাগারের সাথে কথা বলতে চায়। ডিসিপি আলাগারের কাছে তার ডিমান্ডের কথা জানতে চাচ্ছিল, কিন্তু আলাগার কোনো জবাব না দিয়ে কলটি কেটে দেয়। নয়না তখন আলাগারকে বলে, আপনি যদি ডিমান্ডের কথা না বলেন তাহলে কিভাবে আপনার সাথে কমিউনিকেট করবে? আলাগার বলে, কি বলবো, আমার তো কোনো ডিমান্ডই নেই। নয়না জানতে চায়, ডিমান্ড না থাকলে কেন সব করছেন? আলাগার বলে, একজন রাইটার যেমনটা আশা করে তার বই সবাই পড়বে, বইয়ের মাধ্যমে সে ফেমাস হবে, আমারও তেমনটাই আশা ছিল, কিন্তু তা হয়নি। এই জন্য পুরো দুনিয়াকে রঙ্গমঞ্চ বানিয়েছি। এখন আপনাদের সবাইকে নিয়ে আমি আমার পারফেক্ট ক্রাইম স্টোরি বানাবো। এখানে প্রত্যেকেরই আলাদা আলাদা রোল থাকবে। এখন যা হচ্ছে আর সামনে যা যা হবে এসব তো শুরু মাত্র। আজকের পর থেকে প্রতিদিন সন্ধ্যার পর আমি একজন করে মোট 5 জনকে খুন করব। তবে খুন করার 1 ঘন্টা আগে আমি সেই ব্যক্তির নাম ঘোষণা করে দিব। আপনারা চাইলে তাকে বাঁচানোর চেষ্টা করতে পারেন, কিন্তু তারা অবশ্যই মরবে। আলাগারের কথা শুনে নয়না বলে, এটাই যদি আপনার পারফেক্ট ক্রাইমের প্লট হয় তাহলে একদম বোকামি হবে, এতে কোনো টুইস্টই নেই। আমি আপনাকে এমন প্লটের বহু নোবেল দেখাতে পারবো। এটা আপনার অরিজিনাল স্টোরি না, আপনার এই স্টোরির চিন্তাধারা নতুন কিছু নয়। এখন আমিও বলতে বাধ্য হচ্ছি, আপনার প্রডিউসার যেমনটা বলেছে সত্যিই মনে হয় আপনার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই। তার থেকে ভালো হবে আপনি নিজেকে সারেন্ডার করুন। এখন তো এমনিতে ফেমাস হয়ে গেছেন, জেলে বসে বই লিখলে আরও ফেমাস হয়ে যাবেন। এর মধ্যে হরি নয়নাকে জানায়, অডিয়েন্সদের লিস্টের মধ্যে নারায়ণ নামে কেউই নেই, মূলত আলাগারের নামই নারায়ণ। আর শোনা মাত্রই নয়না আলাগারের কাছে জানতে চায়, আপনার নামে কি নারায়ণ? আর আপনি যেমনটা বললেন, আপনি যদি আগে মারা যান তাহলে আপনি 5 জনকে কীভাবে খুন করবেন? আলাগার বলে, এখানেই তো টুইস্ট। এই খুনের প্রাইম উইটনেস তুমি, তাই সব কিছু ভালো করে মনে রাখবে। তোমাকে অনেক প্রশ্ন করা হবে, সঠিকভাবে সব কিছুর উত্তর দিতে হবে। কিন্তু ভিলেন সবসময় আমিই থাকব। আর হিরোইনটি এখনও হয়নি, সে আসবে, আমাকে আটকাতে চেষ্টা করবে, কিন্তু দুর্ভাগ্যবশত সে এই খুনগুলো আটকাতে পারবে না। এর মধ্যে পুলিশের একটি টিম উপরে সে সেটের দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে, আর আলাগারও সাথে সাথে শ্যুট করে দেয়। আর এখান থেকে আলাগারের পারফেক্ট ক্রাইম স্টোরির প্লট শুরু হয়। সিন চলে যায় পরবর্তী দিন পুলিশের হেডকোয়ার্টারে। আলাগার যেহেতু মারা গেছে তাই এখন আর কোনো শঙ্কা নেই। তারপর আলাগারের কথাগুলো হেসে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবার ডিসিপি কবিরকে সিএম স্পেশাল ইলেকশনের ডিউটিতে দিতে বলেছে। এই জন্য কোরাইকানালের একটি সিরিয়াল কিলিং কেস সলভ করা ডিসিপি নাম্বিকে আলাগারের কেসের তদন্ত করতে ডাকা হয়। আর ইনি হচ্ছেন ডিসিপি নাম্বি, একজন নির্ভীক সিনসিয়ার পুলিশ অফিসার, এতটাই দায়িত্বশীল যে দায়িত্ব পালন করতে করতে পরিবারের খবরও নিতে পারে না, যে জন্য তার স্ত্রীর সাথে ডিভোর্সও হতে চলেছে। এ হচ্ছে নাম্বির ওয়াইফ অনিতা। 6 মাস আগে তারা ডিভোর্সের জন্য আবেদন করেছিল, আজ তাদের ফাইনাল হিয়ারিং। তবে নাম্বির কথা, আমি একজন পুলিশ অফিসার হিসেবে আমি দায়িত্বের সাথে সাথে পরিবারকেও ব্যালেন্স করার চেষ্টা করছি, এই জন্য সে এখন ডিভোর্স নিতে রাজি হচ্ছে না। একদিকে নাম্বি, অন্যদিকে অনিতা। ম্যাজিস্ট্রেট দুজনের কথা শুনে তাদেরকে ভালো করে ভাবার জন্য মাত্র 3 দিনের সময় দেয়। বাইরে এসে অনিতা নাম্বিকে বোঝায়, দেখো আমি তোমার অনেক কেয়ার করি, এইভাবে তোমার সাথে আমার সংসার করা সম্ভব নয়, তোমাকে আমি ভালোবাসি না এমনটা নয়। এর মধ্যেই কমিশনার অফিস থেকে কল করে ওই কেসের বিষয়ে জানানো মাত্রই নাম্বি চলে যায়। মূলত আজ থেকে 6 বছর আগে কোরাইকানালের একটি সিরিয়াল কিলিং কেস সলভ করার সময় নাম্বির সাথে অনিতার পরিচয় হয়েছিল। নাম্বি তখন ইন্সপেক্টর আর অনিতা ছিল ফরেন্সিক এক্সপার্ট।
একসাথে ওই কেসের কাজ করতে করতে দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করে সংসার শুরু করেছিল। কিন্তু এরপর ধীরে ধীরে নাম্বির দায়িত্বও বেড়ে যায়, আর সাথে সাথে তাদের দূরত্ব বাড়তে থাকে, যেটা এখন ডিভোর্স পর্যন্ত গড়িয়েছে। সিন প্রেজেন্টে নাম্বি কেসের দায়িত্ব নিয়েই প্রথমে আলাগারের বাড়িটি পরিদর্শন করে এবং জানতে পারে আলাগার 20 বছর আগে বাড়িটি কিনেছিল। আলাগারের স্ত্রীর নাম ছিল অ্যালিস, একজন খ্রিস্টিয়ান, কয়েক বছর আগেই মারা গেছে। প্রতিবেশীদের সাথে কথা বলেও জানা যায় আলাগারের সূর্য নামে 18 বছরের একটি ছেলেও আছে, তবে সূর্য তার মাসির বাড়িতে থাকে। তারা এটাও জানায় আলাগার একটি অন্যরকম স্বভাবের মানুষ ছিল, অন্যদের সাথে খুব বেশি মেলামেশা বা কথাবার্তাও বলতো না। নাম্বি নায়নার সাথেও দেখা করে। নায়নাও নাম্বিকে আলাগারের ওই কথাগুলো বলে যে ও বলেছিল ওর গল্পের হিরো আসবে, তার মানে নাম্বি আলাগারের গল্পের হিরো। এমনকি আলাগার এটাও বলে গেছে তার গল্পের কাহিনীতে প্রত্যেকের আলাদা আলাদা রোল থাকবে। নাম্বি নায়নার সাথে কথা শেষ করে স্টুডিওর সিসিটিভিও চেক করে, আর এখানেই দেখা যায় শোর আগে আলাগার স্টুডিওর সিকিউরিটি সিস্টেম হ্যাক করে ফেলেছিল। তার উপর নায়নার শোয়ের রান টাইম ছিল 1 ঘন্টা, সেটাও আবার লাইভ শো। এজন্য হয়তো আলাগার অনেক পরিকল্পনা করে এই শোটি বেছে নিয়েছিল। আর আলাগার যে গানটি ব্যবহার করেছে নাম্বি ধারণা করছে সেটা হয়তো বা কোনো ব্ল্যাক মার্কেট থেকে কিনতে পারে। নাম্বি স্টুডিওর সিকিউরিটিকেও জিজ্ঞাসাবাদ করলে সিকিউরিটি জানায় শোর দিন সকালে আলাগার তার সাথে দেখা করেছিল। আলাগার তাকে বলেছিল সে নায়নার অনেক বড় ফ্যান, নায়নার সাথে একটি সেলফি তুলতে চায়, কিন্তু ভিতরে তার মোবাইল ফোন অ্যালাউড না। তাই আলাগার সিকিউরিটিকে একটি বক্স দিয়ে বলেছিল এই বক্সটি যেন নির্দিষ্ট সিটের নিচে রেখে দেয়। আর মাত্র 200 টাকার বিনিময়ে সিকিউরিটি আলাগারের দেওয়া বক্সটি সেখানে রেখেও দিয়েছিল, কিন্তু সে জানতো না ওই বক্সের মধ্যে কোনো মোবাইল ফোন নেই, সেখানে গান রয়েছে। তার মানে এর দ্বারা স্পষ্ট প্রমাণ হচ্ছে আলাগার নিজের মৃত্যুর প্ল্যান নিয়ে এসেছিল। কিন্তু সবথেকে বড় প্রশ্ন, যে ব্যক্তি মারা যাবে সে মারার আগে কিভাবে বলতে পারে সে মরার পর 5 জনকে খুন করবে? এটা তো একদমই ইললজিক্যাল কথা। মরা মানুষ কিভাবে খুন করতে পারে? তবে সার্বিক দিক বিবেচনা করে কমিশনার নাম্বিকে বিষয়টা সিরিয়াসভাবে নিয়ে গভীরভাবে তদন্ত করে দ্রুত কেসটি সলভ করতে নির্দেশ দেয়। নাম্বি আলাগারের বাড়িটি আবারও পর্যবেক্ষণ করে, আর এবার বাড়ির পিছে কিছু পড়া ডকুমেন্টস দেখতে পায়, যেগুলো আলাগার আগের দিন রাতে পুড়িয়ে গিয়েছে। তার মধ্যে একটি ডায়েরিও আছে, তবে কিছু লেখা নেই, একদমই খালি। সিন চলে যায় সন্ধ্যা 7টায়, শহরের একটি ব্যস্ততম রাস্তায়। সিগনালে থাকা স্ক্রিনে হঠাৎ করেই আলাগার একটি ভিডিও ভেসে ওঠে, যেখানে আলাগার বলে, কি টিভিতে পাগলামি করা পাগল মনে করে আমাকে ভুলে গেছেন? আমি পাগল হলেও আমি যেমনটা বলেছি সেটা করে দেখাবো। আগামী 5 দিনে আমি 5 জনের নাম ঘোষণা করব, আর ঘোষণার 1 ঘন্টা পর তাদেরকে খুনও করব। আর যে ব্যক্তিকে খুন করা হবে তার নাম অশোক। আলাগারের ওই ভিডিওটি শহর জুড়ে একটা আতঙ্কের সৃষ্টি করে। অশোক নামে যারাই আছে তারাই এখন চিন্তায়। আবার মাত্র 1 ঘন্টার মধ্যে খুঁজে বের করা সম্ভব নয় কোন অশোকের খুন হতে যাচ্ছে। তবে মন্ত্রীর নামও অশোক, তাই সবাই ধারণা করছে ওই দিন যেহেতু ওই শোতে এই মন্ত্রী অশোকের যাওয়ার কথা ছিল, আলাগার হয়তোবা এই অশোকের কথাই বলছে, কারণ শোর আগ মুহূর্তে সে শো ক্যান্সেল করে দিয়েছিল। তবে নাম্বিরা ভিডিওটি দেখে বুঝতে পারছে এটা একটি প্রি রেকর্ডের ভিডিও, সিস্টেম হ্যাক করে প্লে করা হয়েছে। আর যদি আসে অশোকের কথা, এই অশোক মন্ত্রী অশোক হবে না, কারণ মন্ত্রী যদি হবে তাহলে সেদিন প্রোগ্রামে আসবে না জানার পর আলাগার নিশ্চয়ই তার প্ল্যান ক্যান্সেল করে দিত। কিন্তু এক্স্যাক্টলি কোন অশোকের কথা বলছে 1 ঘন্টার মধ্যেও সেটা বের করা সম্ভব নয়। তাই নাম্বিরা ধারণা করছে এলইডি স্ক্রিন যেহেতু হ্যাক করা হয়েছে, কেউ তো নিশ্চয় আলাগারের হয়ে কাজ করছে। তাকে খুঁজে বের করতে পারলেই এই খুনটা হয়তো আটকানো সম্ভব হবে। এর মধ্যে আমাদের একজন এটিএমের সিকিউরিটি গার্ডকে দেখানো হয় ডিউটিতে যাওয়ার আগে একটি টেলিফোন বুথ থেকে তার নাতনিকে কল করে কথা বলার চেষ্টা করছে। এরা হচ্ছে ওই লোকের মেয়ে আর মেয়ে জামাই। অনেক সময় কল বাজলেও তারা ফোন না ধরায় একসময় তাদের মেয়ে এসে ফোন তুলে দাদা বলে ডাকা মাত্রই ওই টেলিফোন বুথটা ব্লাস্ট হয়ে সিকিউরিটি গার্ড স্পটে মারা যায়। আর এরপরই জানা যায় এই সিকিউরিটি গার্ডের নামই ছিল অশোক। খবর পেয়ে নাম্বিয়া ঘটনাস্থলে এসে জানতে পারে টেলিফোন বুথের মধ্যে আরডিএক্স ছিল, সেলফ অ্যাক্টিভেট মেকানিজম ব্যবহার করা হয়েছে। এখানে ঠিক ততটুকু আরডিএক্স ব্যবহার করা হয়েছে একজন মানুষকে মারতে যতটুকু প্রয়োজন। তার মানে খুব ওয়েল প্ল্যান্ড। যে অশোক মারা গেছে সে কোনো ফোনও ব্যবহার করতো না। তাই নাম্বি অশোকের সকল ডিটেলস আর এই বুথ ব্যবহার করে সে লাস্ট কাকে কল করেছিল সেই ডিটেলসও বের করতে নির্দেশ দেয়। আলাগার মারা যাওয়ার পর আলাগারের কথাগুলো অনেকে হালকাভাবে নিয়েছিল, কিন্তু এখন অশোকের মৃত্যুর পর পুরো শহর জুড়ে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। না জানি পরবর্তী টার্গেট কে হতে যাচ্ছে। সিন চলে যায় পরবর্তী দিন। নাম্বি এসিপি শ্রেষ্ঠাকে নিয়ে অশোকের বাড়ি তল্লাশি করে
এবং অশোকের ট্রাঙ্কে থাকা জিনিসপত্র দেখে জানতে পারে অশোক একসময় আর্মিতে চাকরি করত। নাম্বি কমিশনারকে বিষয়টি জানায়, কিন্তু একজন সাধারণ রাইটার এলইডি স্ক্রিন হ্যাক করে ভিডিও ব্রডকাস্ট কীভাবে করতে পারে? নাম্বির কথা আলাগার শুধু একজন রাইটারই নয়, সে টিচির ইঞ্জিনিয়ারিং ড্রপ আউট, এমনকি হ্যাকিং এবং সাইবার সিকিউরিটি এক্সপার্টও ছিল। তাই হ্যাক করে প্রি রেকর্ডেড ভিডিও প্লে করা তার জন্য কোনো বিষয় ছিল না। তবে গত দিনের ঘটনার পর শহরে সব স্ক্রিন বন্ধ করে দেওয়া হয়েছে। কমিশনার কথা, ও তো মারা গেছে, এমনও তো হতে পারে বাইরে থেকে ওকে কেউ হেল্প করছে। অবশ্য নাম্বি জানায় সে অজয়ের ছেলে সূর্যকে ধরেও জিজ্ঞাসাবাদ করেছে। এমনকি অশোকের পরিবারে অশোকের মেয়ে এবং তার মেয়ে জামাইকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে যতদূর তারা জানে অশোকের সাথে আলাগারের কোনো সম্পর্ক ছিল না। এমনকি অশোক আলাগার নামে কাউকে চিনতও না। আবার আলাগার ছেলে সূর্য জানায় তার বাবা একটু আজব স্বভাবের মানুষ ছিল, সবসময় বলতো বড় কিছু করতে যাচ্ছে, মাঝে মধ্যেই 2-3 সপ্তাহের জন্য গায়েব হয়ে যেত, আর ফিরে এসে বলতো কোনো এক স্টোরির জন্য রিসার্চ করছে। ঠিক যেমনটা ওই রাতে স্টুডিওতে ন্যানাকে বলেছিল যে ওই বইগুলো লেখার জন্য সে অনেক পরিশ্রম করেছিল। তবে আলাগারের পাবলিশারের সাথে কথা বলে জানা যায় আলাগার বেঁচে থাকতে ওই বইগুলো একটাও বিক্রি হয়নি, কিন্তু এখন দিনে 1000-এরও বেশি অর্ডার আসছে। তবে আলাগার ওই দিন শোতে তার যে কয়েকটি বইয়ের কথা বলেছিল সবগুলো বইয়ের খোঁজ পাওয়া গেলেও আরিয়ান নামে যে বইয়ের কথা বলেছিল সেই বইটি এখনও পর্যন্ত পাবলিশড হয়নি। নাম্বি ন্যানার সাথে কথা বলে, ন্যানাও সেম কথাই জানায় যে আমি অনেক খুঁজেছি, ওই বইটি পাইনি। আবার আলাগারের ছেলে সূর্যও জানায় 2 বছর আগে তার বাবা একটি নোবেল লিখেছিল, এমনকি তাকে পড়তেও দিয়েছিল, বলেছিল ওই নোবেলটি তার মাস্টারপিস, কিন্তু ওই সময় সূর্য সেই নোবেলটি পড়েনি, এজন্য সূর্য ওই নোবেলের নাম পর্যন্ত জানে না। নাম্বি ওই পাবলিশারের সাথে কথা বলে, তার কাছে জানতে চায় যে এই বইগুলোর যে রয়্যালটির অ্যামাউন্ট আসে সেগুলো কে রিসিভ করে। পাবলিশার জানায় এর জন্য আলাগার একজন অ্যাডভোকেট নিয়োজিত করে রেখেছে, কিন্তু কে সেই অ্যাডভোকেট তাকে জানায়নি, শুধু বলেছে সময় হলে ওই অ্যাডভোকেট নিজেই এগুলো সংগ্রহ করতে আসবে। নাম্বিরা সাইকোলজিস্টের সাথে কথা বলে, সাধারণত যারা সিরিয়াল কিলার থাকে তাদের খুন করার পিছনে কিছু সাইকোলজি থাকে, কিন্তু এখানে খুনি আগেই মারা গেছে, তাই সকল সাইকোলজি এখানে ব্রেক হয়ে গেছে। নাম্বি আলাগারের ছেলে সূর্য থেকে আরও জানতে পারে মাঝে মাঝে রাতের বেলা আলাগারের কাজের শব্দে তার ঘুম ভেঙে যেত, আর ঘুম থেকে জেগেই সে আলাগারের সারা শরীরে কাদামাটি দেখতে পেত। তবে আলাগার কি করত সেই বিষয়ে সূর্য কিছুই জানে না। তবে নাম্বি সাইকোলজিস্টের কাছ থেকে আলাগার এবং অশোক দুজনের সাইকোলজিক্যাল প্রোফাইল তৈরি করে এবং কমিশনারকে জানায় এদের দুজনের প্রোফাইল একত্র করলে দেখা যায় এদের দুজনের বয়স 50-এর ঊর্ধ্বে, দুজনের স্ত্রী মারা গেছে, দুজনের সন্তানরা তাদেরকে ফেলে গেছে। সার্বিক দিক বিবেচনা করলে তারা একদমই একা। আবার অশোকের মেয়ে আর মেয়ে জামাই জানায় প্রতিদিন রাত 8টায় নাতনির সাথে কথা বলতে অশোক টেলিফোন বুথ ব্যবহার করে তাদের বাড়িতে কল করত। আলাগার আর অশোকের প্রোফাইল বিশ্লেষণ করে নাম্বি ধারণা করে আলাগার হয়তোবা বয়স্ক এবং লোনলি মানুষদেরকেই ওর টার্গেট হিসেবে বেছে নেয়, যাদেরকে তাদের পরিবার পর্যন্ত ফেলে গেছে। তাই নাম্বির ধারণা আলাগারের পরবর্তী টার্গেট এমনই কেউ একজন হবে। কিন্তু সন্ধ্যা ঠিক 7টার সময় শহরের মানুষেরা যখন একটি টিভি চ্যানেলে সিরিয়াল দেখতে ব্যস্ত, সেই মুহূর্তে শো হ্যাক করে আলাগারের একটি ভিডিও প্লে করা হয়। আর এখানে আলাগার তার তৃতীয় ভিকটিমের নাম প্রকাশ করে, যার নাম রাজিয়া, মানে একজন নারী। নাম্বিরা এতক্ষণ ধারণা করছিল আলাগার হয়তোবা অশোক এবং আলাগারের মতো কেউ একজনকে টার্গেট করবে, কিন্তু এবার তো পুরুষ নয়, এবার তো নারী টার্গেট করেছে। তার মানে এখানে প্যাটার্ন ব্রেক হয়েছে। আর আমরাও দেখতে পাই এই রাজিয়া মূলত একজন কালচারাল ডান্সার। রাজিয়া একটি প্রোগ্রামে পারফর্ম করার জন্য রেডি হচ্ছে। নাম্বিরা এখন বুঝতে পারছে তারা যা প্রেডিক্ট করছিল সেটা ভুল প্রমাণিত হয়েছে। আর রাজিয়া যেহেতু একজন মুসলিমের নাম, তাই মুসলিম এরিয়াতে রাজিয়া নামের যত মেয়ে আছে সবাইকে ট্র্যাক করতে নির্দেশ দেয়, কারণ তাদের হাতে এখনও 1 ঘন্টা সময় আছে। এই 1 ঘন্টার মধ্যে রাজিয়াকে ট্র্যাক করতে পারলে তারা হয়তোবা রাজিয়ার জীবন বাঁচাতে পারবে। একদিকে পুরো শহরের পুলিশ তখন রাজিয়াকে ট্র্যাক করতে ব্যস্ত, আর অন্যদিকে রাজিয়া স্টেজে পারফর্ম করতে করতে একসময় নাক দিয়ে রক্ত এসে স্টেজের মধ্যেই পড়ে মারা যায়। সিন চলে যায় পরবর্তী দিন মর্চুয়ারিতে। পোস্টমর্টম করে ডক্টর জানায় রাজিয়ার মেকআপের মধ্যে সায়ানাইড ছিল, যে জন্য তার মৃত্যু হয়েছে। রাজিয়া পারফর্ম করার আগে তার মেকআপ কিট ইউজ করেছিল, তাই মেকআপ রুমে ওই দিন কে কে এসেছিল সব তথ্য নিতে বলে। সাথে আলাগারকে কে সায়ানাইড সাপ্লাই করেছিল সেটাও এখন তাদের খুঁজে বের করতে হবে। সাথে রাজিয়ার ব্যাকগ্রাউন্ড এবং পূর্বে কোথায় পারফর্ম করেছিল নাম্বি সেই সকল তথ্য জোগাড় করতে বলে। তবে তথ্য নিয়ে জানা যায় এই অনুষ্ঠানটাই ছিল রাজিয়ার লাস্ট পারফর্ম। এর কয়েক সপ্তাহ আগে রাজিয়া অন্য একটি জায়গায় পারফর্ম করেছিল, তার মানে এর মধ্যে রাজিয়া তার মেকআপ কিট ইউজ করেনি।
অন্যদিকে নায়না যে অশোক খুন হয়েছে ওই অশোকের বন্ধুর ইন্টারভিউ নেয়। সে জানে অশোক আর সে একসাথে মিলিটারিতে যখন ছিল ওই মুহূর্তে একটি অপারেশন চলাকালীন অশোকের পায়ে গুলি লাগে। তবে নিজের জীবন বাজি রেখে অশোক 6 জন সোলজারকে সেদিন বাঁচিয়েছিল। আর পরবর্তীতে সে কারণে তার পা কেটে ফেলতে হয় আর অশোকের চাকরি থেকে চলে আসতে হয়। কিন্তু অশোকের সন্তানেরা যে তাকে ছেড়ে চলে গিয়েছিল আর অশোক যে এমন মানবতার জীবনযাপন করছিল এই বিষয়ে তারা কেউই কিছু জানত না। আবার অন্যদিকে রাজিয়া মহল্লার ছোট ছোট মেয়েদেরকে ভারতনাট্যম ক্লাস নিত, তাদেরকে নৃত্য শেখাতো। কিন্তু একজন মুসলিম হয়ে হিন্দু মেয়েদেরকে ডান্স শেখানোর কারণে সেখানে হিন্দু জনগোষ্ঠীর কিছু মানুষ প্রোটেস্ট করতে শুরু করে। এমনকি তারা একসময় রাজিয়ার ওই ডান্স ক্লাস পর্যন্ত বন্ধ করে দেয়। এমনকি শুধু তাই নয়, রাজিয়া খোদ তার পরিবারের থেকে কোনো সাপোর্ট পায়নি। এদিক দিয়ে দেখতে গেলে আলাগার, অশোক, রাজিয়া সবার সাথে একটি সিমিলারিটি আছে, তারা সবাই সমাজের থেকে অবহেলিত। এ পর্যন্ত 3টি খুন হয়েছে। আলাগা যেমনটা বলেছিল তার কথা মতো সে 2টি খুন করে দেখিয়েছে। আর প্রত্যেকবার খুন হওয়ার 1 ঘন্টা আগে সে নাম প্রকাশ করে। তার পরবর্তী খুনটি কিভাবে হবে, কে হবে, কার নাম প্রকাশ করতে যাচ্ছে তা তো আর এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। কিন্তু নাম প্রকাশ করার পর 1 ঘন্টা তারা সময় পাবে। তাই ওই 1 ঘন্টার মধ্যে সেই ব্যক্তিকে খুঁজে বের করতে নামবে শহরের মানুষের সকল ইনফরমেশনের একটি ডেটাবেস তৈরি করতে বলে, যাতে নাম প্রকাশ করার সাথে সাথে তারা ওই নামগুলো ফিল্টার করে প্রোফাইল ম্যাচ করে সম্ভাব্য একটি ভিকটিমের তালিকা তৈরি করে তাদেরকে বাঁচানোর চেষ্টা করতে পারে। আর এই জন্য নাম্বি লুকা নামে ন্যাশনাল ইনফরমেশন টেকনোলজির যে হেড তাকে একটি অ্যালগোরিদম তৈরি করতে বলে। এর মধ্যে নায়না কল করে নাম্বির সাথে দেখা করতে চায়। তার নাম্বি নায়নার দেওয়া লোকেশন মতো নায়নার বাড়ি থেকে তার সাথে দেখা করে। নায়না এটাই বুঝতে পারছে না আলাগার কিভাবে এগুলো করছে। আর অশোক একজন ভালো মিলিটারি পার্সন ছিল, রাজিয়া ক্লাসিক্যাল ডান্সার। কেন আলাগার ওদেরকে টার্গেট করে খুন করলো? তারা কেউই পপুলার ছিল না, একদমই সাধারণ মানুষ ছিল। এমন সাধারণ মানুষদেরকে খুন করে আলাগারের কি পাবলিসিটি মিলবে? আবার আলাগারকে যে ব্যক্তি আরডিএক্স সাপ্লাই করেছিল, মানে আলাগার যে রাতে টিভি শোতে গান নিয়ে গিয়েছিল, সেদিন আমরা এক ব্যক্তিকে বোট নিয়ে পালাতে দেখেছিলাম। তার নাম হচ্ছে কান্নান। পুলিশ সেই কান্নানের তথ্য পেয়ে নাম্বিকে জানায় যে কান্নান মাত্রই ফিরে এসেছে। সোরা মাত্রই নাম্বি বের হয়ে যায়। আর এরপর তারা কান্নানের পিছু করে কান্নানকে ধরেও ফেলে। তবে কান্নানের বড় ভাই বলরাম এই পুরো হারবারটি চালায়, এখানে সব কন্ট্রোল তারই। আর কান্নানকে জিজ্ঞাসাবাদ করলে কান্নান জানায় ঘটনার বেশ কিছুদিন আগে আলাগার তার কাছে এসে কিছু আরডিএক্স চেয়েছিল, এমনকি একই দিন সায়ানাইডও চেয়েছিল। সাথে আরও একটি কেমিক্যালের কথা বলে যে সেটাও চেয়েছিল, কিন্তু তাদের কাছে না থাকায় তারা দিতে পারেনি। আর ওই সময় আলাগার কাগজের মধ্যে কোন কেমিক্যালের নাম লিখে এনেছিল কান্নান সেটা মনে করতে পারছে না। কান্নানের থেকে গান, আরডিএক্স এবং সায়ানাইড নিয়ে যেহেতু ওই দুজনকে খুন করেছে, এই জন্য নাম্বি ধারণা করে আলাগার যে পয়জনের বিষয়ে বলেছিল সেই পয়জন দিয়ে হয়তোবা তার নেক্সট ভিকটিমকে খুন করার প্ল্যান করবে। আর ওই দিনই সন্ধ্যা 7টা বাজা মাত্রই শহরের প্রত্যেকটি ব্যক্তির হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে আলাগারের একটি ভিডিও আসে। আলাগার বলে, এতক্ষণে তো পুলিশ আমাকে খোঁজার জন্য অনেক চেষ্টা করছে, তারা মনে করছে কেউ হয়তোবা আমার হয়ে খুনগুলো করছে। কিন্তু আপনারা বিভ্রান্ত হবেন না, আমার পক্ষ থেকে আপনাদের জন্য ছোট্ট একটি গিফট আছে। আলাগার তার এই ভিডিওর মধ্যে অশোককে মারার পূর্বে সে যে ওই টেলিফোন বুথের মধ্যে বোম সেট আপ করেছিল সেই ক্লিপটিও দেখায়, যার দ্বারা প্রমাণ হয়ে যায় আলাগার নিজেই সব সেট আপ করেছে। তার মানে অন্য কোনো ব্যক্তির করার কোনো সুযোগ নেই। আলাগারের কথা, এটা আমার গল্প, আমার বানানো মঞ্চ, আমি যে ক্যারেক্টার তৈরি করেছি তারা আমার ইশারায় নাচবে। আলাগার তার চতুর্থ ভিকটিমের নাম প্রকাশ করে, যার নাম যুবরাজ। সাথে সাথে পুলিশের সকল টিম কাজে লেগে যায়। যুবরাজ নামে শহরে যত ব্যক্তি আছে সবার তথ্য নেওয়া শুরু হয়, সবাইকে অ্যালার্ট করে দেয়া হয়। আর এভাবে সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত নিরলস চেষ্টার পর পুলিশের কাছে এখনও পর্যন্ত কোনো মৃত্যুর খবর আসেনি। এই জন্য নাম্বিরা ধারণা করে আলাগারের প্ল্যান হতে এবার ফেল হয়েছে। আবার এই কেসের দায়িত্ব গ্রহণ করার পর থেকে নাম্বি বাড়িতে পর্যন্ত যায়নি। তাই শ্রেষ্ঠা নাম্বিকে বলে, স্যার আপনি বাড়ি থেকে রেস্ট করুন, কোনো ইনফরমেশন আসা মাত্রই আমরা জানিয়ে দেব। তাই নাম্বি কার নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়। আবার নাম্বি বলরামের ভাই মানে কান্নানকে অ্যারেস্ট করায়। বলরাম মনে করছে পুলিশ হয়তো বা তাকে ধরার জন্য বা তার সাম্রাজ্য নষ্ট করতে এই প্ল্যান করেছে। এই জন্য বলরাম তার ভাই কান্নানকে ছাড়াতে এবং নাম্বিকে শাস্তি দিতে নাম্বির পিছনে তার নিজস্ব লোক লাগিয়ে দেয়, যে সুযোগ পেলে তারা যেন নাম্বিকে শেষ করে দিতে পারে। এদিকে নাম্বি বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছে। আর ওই রাতে নাম্বি স্বপ্ন দেখে আলাগার তার চতুর্থ ভিকটিম হিসেবে তার স্ত্রী অনিতাকে সিলেক্ট করেছে। তবে এটা শুধুমাত্র নাম্বির দুঃস্বপ্ন। সিন চলে যায় পরবর্তী দিন। সকাল হতে পুলিশের কাছে তথ্য আসে যুবরাজ নামে একজন সি ড্রাইভারের মৃত্যু হয়েছে। খবর পাওয়া মাত্রই নাম্বি ইন্সপেক্টর আকবরকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যায়। মূলত যুবরাজ সমুদ্রের প্রকৃতিকে রক্ষা করার জন্য সমুদ্রের নিচে ডাইভ করে প্রোটেস্ট করছিল।
গতকাল সমুদ্রের নিচে ডাইভ করার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে যায় আর এরপর হসপিটাল নিলে সেখানে মারা গিয়েছে। তবে ঘটনাস্থল পরিদর্শনের সময় ফরেন্সিক এক্সপার্ট জানায় যুবরাজ যে অক্সিজেন সিলিন্ডারটি নিয়ে পানিতে গিয়েছিল সেই সিলিন্ডারের মধ্যে 100% অক্সিজেন থাকে তার মৃত্যু হয়েছে। মূলত প্রত্যেকটি অক্সিজেন সিলিন্ডারে নির্দিষ্ট পরিমাণ অক্সিজেনের সাথে কিছু পরিমাণ নাইট্রোজেন থাকে। 100% অক্সিজেন থাকলে তাতে নিঃশ্বাস বন্ধ হয়ে মানুষ মারা যেতে পারে, ঠিক যেমনটা যুবরাজের সাথে হয়েছে। তার মানে কি ইচ্ছা প্রণোদিতভাবেই ওই সিলিন্ডারের মধ্যে 100% অক্সিজেন দিয়ে দিয়েছিল। আর এই 4টি খুনের পর নাম্বির সকল খুনের কারণ এবং সবকিছু বিশ্লেষণ করে কমিশনার অফিসে একটি মিটিং করে সবার উদ্দেশ্যে বলে এতে সবার খুনের মধ্যে একটি কমন প্যাটার্ন আছে, সেটা হচ্ছে রুটিন। কারণ আমাদের প্রত্যেকেরই জীবনে একটা করে রুটিন আছে। কেউ সকালবেলা মর্নিং ওয়াকে বের হয়, কেউ সকাল সকাল নিউজ পেপার পড়ে, কারো সিগারেটের নেশা, কারো চায়ের নেশা। এই সকল কিছু কখন যে আমাদের রুটিন থেকে আমাদের হ্যাবিটে পরিণত হয় আমরা নিজেরা বুঝতে পারি না। এখন যদি আসে আলাগারের ভিকটিম নির্বাচনের বিষয়, প্রথম খুনটি ছিল অশোকের। অশোক প্রতিদিন রাত 8টায় তার নাতনির সাথে কথা বলতে ওই টেলিফোন বুথ থেকে কল করত। এটা ছিল অশোকের রুটিন। এরপরে রাজিয়া, যখনই কোনো প্রোগ্রাম হয় তখনই রাজিয়া তার মেকআপ কিট ইউজ করে। আর এখন যে খুন হয়েছে যুবরাজ, যে আন্ডার ওয়াটার প্রোটেস্টের প্ল্যান করেছিল, আর তার সাথে থাকা তার ডাইভিং কিট, এই সব কিছু প্রত্যেকের জন্য প্রত্যেকটি রুটিন ছিল। আলাগার বহুদিন পর্যন্ত এই সকল রুটিনগুলোকে ফলো আপ করে সুন্দর করে প্ল্যান করে তারপর তার প্ল্যান এক্সিকিউট করে এদের খুন করেছে। নাম্বি এটাও ধারণা করে এই 5 জনকে সিলেক্ট করার আগে সে হয়তোবা আরও অনেকে রিজেক্টও করেছে। বছর পর বছর ধরে রিসার্চ করে প্রিপারেশন নিয়ে হার্ডওয়ার্ক করে তারপরে তার প্ল্যানটা কাজে লাগিয়েছে। আলাগার সিলেক্ট করা ভিকটিমরা কোনটা পছন্দ করে কোনটা করে না, এদের ডেইলি রুটিন কী ছিল, তাদের প্যাটার্ন কী ছিল, এই সব কিছু খুব কাছে থেকে আলাগার পর্যবেক্ষণ করেছে। এমনকি এদের জীবনের প্রত্যেকটি ছোট ছোট ডিটেলস তাদের অগোচরে আলাগার কালেক্ট করেছে। এমনকি কোন সিচুয়েশনে তারা কি করতে পারে সেটা পর্যন্ত আলাগার জানত। তাই আলাগার তার মৃত্যুর পূর্বে তাদেরকে সেই রুটিন অনুযায়ী মারার জন্য আগে থেকে প্ল্যান সাজিয়ে গিয়েছিল। তার মানে আলাগারের এই খুনগুলো বর্তমান সময় আলাগার করছে না, বা আলাগারকে কেউ সাহায্য করার কোনো সুযোগ নেই। আলাগার আগে থেকেই পরিকল্পনা করে গিয়েছে, কারণ আলাগার তো তাদের সকল রুটিন সম্পর্কে আগে থেকেই জানত। কিন্তু মানুষের মনে হবে আলাগার জীবিত আছে আর এই খুনগুলো সেই করছে। তাই আলাগারের এই ক্রাইমটি শুধুমাত্র একটি পারফেক্ট ক্রাইমই না, আলাগার একজন পারফেক্ট ক্রিমিনাল। আলাগারের কাছে এই ক্রাইমটা একটা আর্ট, আর সে এই আর্টের আর্টিস্ট। আর এটাই আলাগারের মাস্টারপিস আরিয়ান, যে আরিয়ানের কথা আলাগার সেদিন বলে গিয়েছিল। আরিয়ানের মধ্যে 5টি নাম আছে। প্রথম এতে আলাগার, দ্বিতীয় এতে অশোক, এরপর আরে ছিল রাজিয়া, ওয়াইতে যুবরাজ। এখন বাকি থাকে এ আর এন। তার মানে পরবর্তী ভিকটিমের নাম এ দিয়ে শুরু হবে আর শেষ ভিকটিমের নাম হবে এন দিয়ে। কিন্তু কমিশনের কথা এটা বন্ধ কি করে করবে? নাম্বির কথা আলাগার আগে থেকেই সব কিছু সেট আপ করে গিয়েছে। ওর প্ল্যান যদি ফেল হয়ে যায় প্রতিদিন সময় মতো ভিডিও ঠিকই প্রকাশ হবে, আর কোথাও না কোথাও গিয়ে আলাগা নিশ্চয়ই স্লিপ করবে। কারণ নাম্বির কথা কোনো ক্রাইমই পারফেক্ট হতে পারে না। এর মধ্যে নাম্বির খোঁজ নিতে অনিতা একটি ম্যাচ করে, আর অনিতার ম্যাচটি দেখা মাত্রই নাম্বির মাথায় আসে পরবর্তী ভিকটিমের নাম এ দিয়ে শুরু হবে। অনিতার নামও এ দিয়ে শুরু হয়, আর গতরাতে সে অনিতাকে ভিকটিম হিসেবে স্বপ্নে দেখেছিল। তাই নাম্বি আর সময় নষ্ট না করে অনিতার সাথে দেখা করতে যায়। অনিতা মূলত বাসা থেকে শিফট করার প্ল্যান করছে, জিনিসপত্র চলে যাচ্ছে। অনিতা কয়েকদিন পরই যাবে। এতদিন এই কেস নিয়ে ব্যস্ত থাকায় নাম্বি ঠিকমতো অনিতার সাথে কথা বলেনি। তবে নাম্বি অনিতাকে বুঝতে পারছে। নাম্বি অনিতাকে সরি পর্যন্ত বলে যে তুমি আমার জন্য অনেক কিছু করেছ, আমি বুঝতে পারিনি, তাই তুমি এখন যেটাই চাইবে আমি মাথা পেতে মেনে নেব। নাম্বি স্বীকার করে যে এতদিন পর্যন্ত আমি সবাইকে কন্ট্রোল করার চেষ্টা করেছি, কিন্তু বর্তমান যে কেস নিয়ে কাজ করছি সেই কেসটি নিয়ে স্টাডি করতে গিয়ে আমি বুঝতে পারছি জীবনে আমার কতটা ভুল ছিল। আমরা সবসময় যে জিনিসটাকে প্রায়োরিটি দিই সেটা যে সবসময় ইম্পর্ট্যান্ট হবে তা নয়। এক কথায় নাম্বি নিজেও তার জীবনে ব্যর্থ। নাম্বি অনিতার সাথে বেশ কিছুক্ষণ কথা বলে অফিসের উদ্দেশ্যে বের হয়ে যায়। আবার এদিকে বলরামের লোকজন নাম্বিকে সার্বক্ষণিক নজর রাখছে, আর বলরামও তাদেরকে নির্দেশনা দিয়ে যাচ্ছে যে আমি বলা মাত্র ওকে শেষ করে দিবি। আর এখান থেকে অফিসে ফেরা মাত্রই নাম্বি জানতে পারে যে কম্পিউটার থেকে আলাকারের ভিডিওগুলো পাবলিশ করা হচ্ছে, তারা সেই সিস্টেমের আইপি ট্র্যাক করতে পেরেছে। মূলত এই সব কিছুই রিমোট আইসোলেটেড সিস্টেম থেকে ট্রান্সফার করা হচ্ছে, আর এই সব কিছুই সাধারণ পাইথন প্রোগ্রামিংয়ের মাধ্যমে করা হয়েছে। আইটি এক্সপার্ট লুকাও জানায় এই সিস্টেম ব্যবহার করে যে কোনো দেশের যে কোনো প্রান্ত থেকেই যে কোনো সময় শিডিউল করে যে কোনো ভিডিও বা যে কোনো ক্লিপ ব্রডকাস্ট করা সম্ভব। যেমনটা আলাগারের ভিডিওগুলো আসছে, মানে আলাগার একসময় সেট করে গিয়েছে আর এখন সময় মতো সেগুলো পাবলিশ হচ্ছে। আবার নাম্বি যেমনটা লোকাকে বলেছিল যে শহরের যত ব্যক্তি আছে সবার তথ্য নিয়ে
যেমন তার মোবাইল ফোন, তার ব্যাংক অ্যাকাউন্ট, তার প্যান কার্ড, তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের তথ্য সব কিছু কালেক্ট করে সবার তথ্য সংবলিত একটি অ্যালগোরিদম তৈরি করা। লুকা সেই অ্যালগোরিদম তৈরি করে ফেলেছে। তাই আলাগার যখনই তার পরবর্তী ভিকটিমের নাম ঘোষণা করবে, তারা ওই অ্যালগোরিদম কাজে লাগিয়ে সম্ভাব্য ভিকটিমদের একটি লিস্ট অনায়াসে তারা বের করে ফেলতে পারবে। তবে এখন শুধু আলাগারের নেক্সট ভিডিওটি আসার অপেক্ষা। এর মধ্যে মুকুন্দার নামে একজন অ্যাডভোকেটের কাছে একটি পার্সেল আসে। পার্সেল পাওয়া মাত্র সে পুলিশকে খবর দেয়। নাম্বিরাও গিয়ে জানতে পারে আলাগার মৃত্যুর আগে তার যত বই আছে, সব বইয়ের রাইটসের যত কালেকশন আছে, সেগুলো গ্রহণ করার জন্য এই অ্যাডভোকেট মুকুন্দানকে তার প্রতিনিধি হিসেবে নিয়োগ করে গেছে, মানে সব রাইটস দিয়ে গেছে। কিন্তু এই সম্পর্কে মুকুন্দান নিজেও কিছু জানে না। তার মানে ওই বুক পাবলিশার যেমনটা বলেছিল, আলাগার বলেছিল সে একজন অ্যাডভোকেট নিয়োগ করে গিয়েছে যে সময় হলে এগুলো কালেক্ট করতে আসবে। মুকুন্দানই সেই অ্যাডভোকেট। আবার ওই ওসিয়তের মধ্যে আলাগার বেশ কয়েকটা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নামও উল্লেখ করেছে। কোন ফাউন্ডেশনে তার রয়্যালটিসের কত টাকা যাবে সব কিছু সে সুন্দর করে উল্লেখ করে গেছে। তার মানে আলাগার টাকাগুলো নির্দিষ্ট কারো ফান্ডে থাকবে না, সবগুলো এই ওয়েলফেয়ার ফাউন্ডেশনে ট্রান্সফার হয়ে যাবে। সব থেকে আশ্চর্যের বিষয়, এই যতগুলো ওয়েলফেয়ার ফাউন্ডেশন আছে তার মধ্যে পুলিশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নামও উল্লেখ আছে। আর মৃত্যুর আগে পুলিশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনে আলাগার 2 লক্ষ টাকা অলরেডি পেইড করেও গেছে। কিন্তু নাম্বির কথা, শহরে তো আরও অনেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন আছে, শুধুমাত্র এইসব সেক্টরের এই সকল ফাউন্ডেশনের নাম কেন উল্লেখ করবে? এখানে মোট 6টি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নাম উল্লেখ করা আছে। তার মানে 6 জন ভিকটিম, 6টা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, 6টি ওয়েলফেয়ার ফাউন্ডেশন। তার মধ্যে অলরেডি 3টা চলে গেছে, বাকি আছে 3টি। পুলিশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাদ দিলে থাকবে 2টি। একটা হচ্ছে উইমেন্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন, আর আরেকটা হচ্ছে নার্সদের ওয়েলফেয়ার ফাউন্ডেশন। তার মানে পরবর্তী যে 2 জন ভিকটিম হবে তাদের 2 জন হয় কেউ একজন নার্স হবে, আর অন্যজন হয়তোবা কোনো নারী মানবাধিকার কর্মী হবে যে নারীদের সমাজসেবামূলক কাজ করে। নাম্বির কথা আলাগার তার পরবর্তী ভিকটিমের নাম ঘোষণা করবে, ততক্ষণ পর্যন্ত আমরা হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। এই 2টি ওয়েলফেয়ার ফাউন্ডেশনে কারা কাজ করে, কাদের প্রোফাইল ম্যাচ করে, নাম্বি সকল তথ্য বের করতে বলে। আর এরপরে শহরের অন্য একটি নিউজ চ্যানেলে একটি কুরিয়ার আসে, যেখানে আলাগার রেকর্ড করা ভিডিওর একটি পেন ড্রাইভ পাঠিয়েছে। আর সেটা দেখা মাত্রই তারা তাদের টিআরপির কথা চিন্তা করে তাদের চ্যানেলে ব্রডকাস্ট করে দেয়। আর ওই ভিডিওর মধ্যে আলাগার আশা নামে একজন ভিকটিমের নাম প্রকাশ করে। লুকআউট সাথে সাথে তার অ্যালগোরিদম কাজে লাগিয়ে 4 জন উইমেন অ্যাক্টিভিটিস এবং 3 জন নার্সের একটি লিস্ট বের করে। মানে এই 7 জনের মধ্যে কেউ একজন তাদের সম্ভাব্য ভিকটিম হতে চলেছে। কিন্তু এখানে তো 2 ধরনের প্রফেশনাল লোক আছে। নাম্বির তখন মনে পড়ে আলাগার তার ভিডিওর মধ্যে বলেছে আর্স লঙ্গা ভিটা ব্রিভিস। নাম্বির সাথে সাথে গুগল করে জানতে পারে আলাগার হিপোক্রেটসের কথা বলেছে, মানে এই কোর্সটা হিপোক্রেটসের প্রতিজ্ঞা। তার মানে পরবর্তী ভিকটিম হবে একজন নার্স, ওই 3 জনের মধ্যে একজন। আশা নামে যে 3 জন নার্সের প্রোফাইল ম্যাচ করে তার মধ্যে একজনের নাম হচ্ছে আশা জর্জ। কোট্টামে জন্ম, আর মাদ্রাস মেডিকেল কলেজ থেকে নার্সিং কমপ্লিট করে 5 বছর নার্সিং সুপারিনটেন্ডেন্ট হিসেবেও কাজ করেছে। 20 বছরের এক্সপিরিয়েন্স। মেডিকেল কাউন্সিলের লিডিং মেম্বার হিসেবেও ছিল। স্বামীর নাম জর্জ ম্যাথু, সেও পেশায় পুরুষ নার্স হিসেবে কাজ করত। কোভিড-19 সময় দুজনই ফ্রন্টলাইনার হিসেবে একসাথে কাজ করেছে। আর তখনই আশা স্বামী জর্জ কোভিডে আক্রান্ত হয়ে মারা যায়। কোভিডে জর্জের মৃত্যুর কারণে হাউজিং সোসাইটির লোকজন আশাকে কোয়ারেন্টাইনে তার বাড়ির মধ্যে বন্দী করে রেখেছিল, যে জন্য আশা কম্পেনসেশনের টাকা পর্যন্ত পায়নি। সেজন্য অনেকদিন লড়াই করেছে, তবে পরবর্তীতে একসময় ডিপ্রেশনে চলে যায়। আর এরপর থেকে তার ট্রিটমেন্ট চলছে। লুকা আশা নামে 3 নার্সের তথ্য বের করে দিলে নাম্বিরা 3টি টিমে বিভক্ত হয়ে 3 জন আশার ঠিকানায় চলে যায়। আর আমরা যে আশা জর্জকে দেখেছিলাম, নাম্বিরা সেই আশা জর্জের বাড়িতে আসে। কিন্তু নাম্বিরা পৌঁছানোর আগেই আশা জর্জের কবরস্থান পরিদর্শন করার জন্য ঘর থেকে মোমবাতি নিয়ে কবরস্থানের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। নাম্বিরাও জানতে পেরে সোজা কবরস্থানে চলে যায়, তবে গিয়ে দেখে আশা এখনও পর্যন্ত জীবিতই আছে। নাম্বি আশাকে বোঝানোর চেষ্টা করে যে আমরা তথ্য পেয়েছি আপনার জীবনাশা হুমকি আছে, তাই দয়া করে আমাদের সাথে চলুন। আশাও কোনো কথা না বাড়িয়ে নাম্বিদের সাথে চলে যায়। এদিকে বাইরে তখন পুলিশের গাড়ি এবং অ্যাম্বুলেন্স অপেক্ষা করছিল। নাম্বি আশাকে পুলিশের কারে তুলে সোজা তাদের হেডকোয়ার্টারে নিয়ে যেতে বলে। আর এরপরই নাম্বি যখনই বাইক স্টার্ট করতে যাবে, নাম্বি লক্ষ্য করে তার হাতে রক্ত। নাম্বির সাথে সাথে আশার কার থামায় এবং চেক করে দেখে আশা এতক্ষণে মারা গেছে। মূলত আশার নাক দিয়ে রক্ত এসে আশার মৃত্যুটা হয়েছে। নাম্বির তখন মনে পড়ে আশা কবরস্থানে দাঁড়িয়ে মোমবাতি জ্বালিয়েছিল, তার মানে মোমবাতির মধ্যেই কোনো পয়জন ছিল। পরবর্তীতে জানা যায় ওই মোমের মধ্যে সারিন নামে পয়জন থাকার কারণে আশার মৃত্যু হয়েছে। এ পর্যন্ত 5 জন ভিকটিম মারা গেল। নাম্বি কাউকে বাঁচাতে পারেনি, তাই একরকম দোষটা নাম্বির উপরই আসছে। নাম্বিও শত চেষ্টা করেও একজনকে বাঁচাতে না পেরে
নাম্বিও এখন ডিপ্রেশনে পড়ে যাচ্ছে। নাম্বি বুঝতে পারছে না সে এখন কি করবে। আর নাম্বির এমন মুহূর্তে অনিতা নাম্বিকে কল করে বলে, দেখো নাম্বি, তুমি একজন ভালো পুলিশ অফিসার। কে কি বললো সেগুলো কান না দিয়ে তুমি তোমার কাজে ফোকাস করো। যা কিছু হচ্ছে তার জন্য তুমি রেসপন্সিবল না। যারা নিউজ দেখছে তারা হয়তো বা কাল সব ভুলে যাবে, কিন্তু তুমি যাকে বাঁচাতে যাচ্ছ সেই ব্যক্তি বা তুমি কোনোদিন এটা ভুলতে পারবে না। একমাত্র তুমি এই কেসটি সলভ করতে পারবে। সিন চলে যায় পরবর্তী দিন। আজ শেষ খুনটি হওয়ার কথা। এতক্ষণ পর্যন্ত নাম্বিদের কাছে যে তথ্য আছে তাতে উইমেন রাইটস নিয়ে কাজ করে এমন একজনের মৃত্যু হওয়ার কথা। সে পুরুষও হতে পারে, নারীও হতে পারে। তাই নাম্বি সিদ্ধান্ত নেয় নাম ঘোষণা পর্যন্ত তারা আর অপেক্ষা করবে না। যেই যে ব্যক্তির সাথে তাদের এই প্রোফাইল ম্যাচ হয় তার প্রত্যেককে প্রোটেকশন দিবে। তবে ঠিক সেই মুহূর্তে পুলিশের হাতে একটি ক্লু আসে। মূলত পার্কের এক পরিচ্ছন্নতা কর্মী পার্কের বেঞ্চের নিচে একটি মোবাইল ফোন পেয়ে পুলিশকে দিয়েছে। আর এই ফোনের মধ্যেই আলাগারের শেষ ভিডিওটি রয়েছে। ভিডিওতে আলাগার বলে এই ভিডিওতে স্টোরির ক্লাইম্যাক্স রয়েছে। তবে আলাগারের কথা প্রত্যেকবারের মতো আমি এবার ভিকটিমের নাম প্রকাশ করব না, ক্লাইম্যাক্সের টুইস্টের জন্য রেখে দিয়েছি। তবে আলাগার তার স্টোরির কথা বলে যে আমার স্টোরির শেষ ক্যারেক্টার ছিল এন, তাই পরবর্তী নাম এন দিয়ে শুরু হবে। সবথেকে আশ্চর্যের বিষয়, আলাগার তার ভিডিওর মধ্যে নাম্বির কথা বলে যে তার নাম কি হবে আমি কি বলবো নাম্বি স্যার। এটা শোনা মাত্র সবাই চমকে ওঠে, কারণ আলাগার কি করে জানবে আলাগারের মৃত্যুর পর এই কেসটি নাম্বির কাছে আসবে। তবে আলাগারের এই ভিডিওতে নাম্বির কথা জানার পর আর পরবর্তী ভিকটিমের নাম এন দিয়ে শুরু হবে। আবার আলাগার এই পর্যন্ত যে সকল ব্যক্তিকে খুন করেছে তারা প্রত্যেকে ভিন্ন ভিন্ন সেক্টরে নিয়োজিত ছিল। আর আলাগার ওই সকল ওয়েলফেয়ার ফাউন্ডেশনেই তার বইয়ের রয়্যালটির টাকা প্রদান করছে, যার মধ্যে পুলিশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন আছে, যে জন্য সবাই এখন ধারণা করছে আলাগারের পরবর্তী ভিকটিম হয়তো নাম্বি হতে পারে। কিন্তু নাম্বির কথা এটা কোইন্সিডেন্স, আমি কোনোভাবে ভিকটিম হতে পারি না। তবে এমনিতে এই বিষয় নিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে আছে। তারপর একজন পুলিশ অফিসার যদি মৃত্যু হয় তাহলে পুলিশের উপর থেকে আস্থায় উঠে যাবে। তাই পুলিশ কোনোরকম রিস্ক নিতে চাচ্ছে না। নাম্বিও তাই কথা দেয়, ঠিক আছে, আমি নিজেকে ভিকটিম হিসেবে দেখেই এই কেসের তদন্ত করব। কথা মতো নাম্বি তার সব কিছু জমা দেয় এবং নিজেকে অফিসের মধ্যে বন্দী করে রাখে। তবে নাম্বি এখনও বিশ্বাস করে সে ভিকটিম না, ভিকটিম অন্য কেউ হতে পারে। তাই যার যার সাথে তাদের প্রোফাইল ম্যাচ করছে নাম্বি তার টিমকে সেখানে গিয়ে তথ্য নিতে বলে। নাম্বির ধারণা এই ভিকটিম নিশ্চয়ই কোনো উইমেন অ্যাক্টিভিটিস হবে। আবার আলাগার ভিডিওতে বলেছে পরবর্তী ভিকটিমের নাম এন দিয়ে শুরু হবে। আর পরবর্তী ভিকটিম কে হবে সেটা নাম্বি জানে। তাই নাম্বি ধারণা করে পরবর্তী ভিকটিম হয়তোবা ন্যানা হতে পারে, কারণ ন্যানা তো একজন উইমেন অ্যাক্টিভিটিস্ট। কিন্তু ন্যানাকে কল করে পাওয়া যাচ্ছে না। তাই নাম্বি শ্রেষ্ঠাকে কল করে ন্যানার বাড়িতে গিয়ে খোঁজ নিতে বলে যে ন্যানা ঠিক আছে কিনা, কারণ পরবর্তী ভিকটিম ন্যানা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আবার এদিকে ওই আইটি এক্সপার্ট লুকা আলাগারের সেই ভিডিওগুলো পর্যবেক্ষণ করছিল। তখনই নাম্বি লক্ষ্য করে আলাগারের এই ভিডিও ফুটেজের মধ্যে আলাগারের পিছনে একটি ডায়েরি দেখা যাচ্ছে, যেই ডায়েরিটি আলাগারের বাড়ির পিছে ওই পোড়া ডকুমেন্টসের মধ্যে পাওয়া গিয়েছিল। মনে পড়া মাত্রই নাম্বি তাদের এভিডেন্স রুমে গিয়ে আলাগারের সেই ডায়েরিটি বের করে, কিন্তু খুলে দেখে ডায়েরি একদমই ফাঁকা, সেখানে তেমন কিছু লেখা নেই। তবে ওই খালি পাতাগুলো দেখে নাম্বি বুঝতে পারে হয়তো এই পাতার উপর কিছু একটা রেখে এখানে কিছু লেখা হয়েছিল। কলমের কালির দাগ না থাকলেও কলমের প্রেসারের দাগ রয়েছে। তাই নাম্বি ওই পাতার নিচে লাইটার ধরা মাত্রই লাইটারের ধোঁয়ায় ওই জায়গাগুলোতে কালি জমা হয়ে ডায়েরির পাতার মধ্যে সব লেখাগুলো দৃশ্যমান হয়। আর এখানেই দেখা যায় প্রত্যেকটি পাতায় আলাগার ভিন্ন ভিন্ন প্ল্যানের সব নকশা এঁকে রেখেছে। মানে প্রত্যেককে যেভাবে যেভাবে খুন করা হয়েছিল এই সকল নকশা এখানেই সে করেছিল। এমনকি এই ডায়েরির একটি পাতায় আলাগারের বাড়ির একটি গোপন নকশা আছে, যেখানে একটি গোপন চেম্বারের বিষয়ে উল্লেখ রেখেছে। আলাগারের প্ল্যান দেখে নাম্বি স্পষ্টই বুঝতে পারে ওই ঘরের মধ্যে এমন সকল অ্যারেঞ্জমেন্ট করে রাখা হচ্ছে যেখানে কোনো একজন ব্যক্তি অনায়াসে 1 সপ্তাহ পর্যন্ত থাকতে পারবে। তাই নাম্বির ধারণা আলাগারের পরবর্তী ভিকটিমকে আলাগার আগে থেকেই তার বাড়ির গোপন চেম্বার আটকে রেখেছে। সাথে সাথে নাম্বি আলাগারের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এদিকে আলাগারের বাড়ির সামনে বড় একটা মাহফিল হচ্ছে। সকল মুসলিম লোকেরা সেদিক দিয়ে যাতায়াত করছিল। তখনই তাদের ফোনগুলোতে একযোগে আলাগারের পক্ষ থেকে একটি মেসেজ আসে, যেখানে আলাগার লিখেছে, তুমি আমার পরবর্তী ভিকটিম। এটা দেখা মাত্র সবাই প্যানিক হয়ে যায়। আবার নাম্বিকে দেখে তারা সবাই নাম্বিকে ওই মেসেজ দেখাতে থাকে, যে জন্য নাম্বিও আর আলাগারের বাড়ির দিকে যেতে পারছে না। তার মানে নাম্বির জন্য আলাগারের বাড়িতে যেতে না পারে, সেজন্যই মূলত তাদেরকে প্যানিক করতে এই মেসেজগুলো আগে থেকে সেট করে রাখা হচ্ছিল। আবার বলরামের যে লোকগুলো ছিল তারাও এই সুযোগ কাজে লাগিয়ে নাম্বিকে খুন করার চেষ্টা করে, কিন্তু নাম্বি তাদের সাথে ফাইট করে একসময় আলাগারের বাড়িতে পৌঁছেই যায়। শ্রেষ্ঠাও ন্যানার বাড়িতে গিয়ে ন্যানাকে পেয়ে যায়। তার মানে ন্যানা নিরাপদ। হাতে সময় কম। পুলিশের অন্য একটি টিম নালিনী নামে একটি ট্রান্সজেন্ডারের খবর পায়,
যে 1 সপ্তাহ যাবৎ মিসিং। এই নালিনীর প্রোফাইলও তাদের সাথে ম্যাচ করছে। নালিনীর নামও এন দিয়ে শুরু হয়েছে, তাই তার ধারণা করে তাদের এই ভিকটিম নালিনী হতে পারে। এদিকে নাম্বিও আলাগারের বাড়িতে পৌঁছে ওই ম্যাপ ফলো করে করে আলাগারের বেড সরাতেই সেখানে একটি গোপন রাস্তা দেখতে পায়। নাম্বি একটি টানেল ফলো করে করে নিচে একটি চেম্বারের কাছে যায়, আর যখনই ওই চেম্বারে ঢুকতে যাবে তখনই সে একটি কাচের জারের মধ্যে আটকা পড়ে। সাথে সামনে থাকা কম্পিউটার ডিসপ্লেতে আলাগারের ভিডিও প্লে হয়, যেখানে আলাগার বলছিল, আমার গল্পের হিরো, আমি জানতাম তুমি অবশ্যই এখানে আসবে। আর আলাগার তার ভিডিওর মধ্যে এটাও জানায় নাম্বির এখানে আসার সম্পূর্ণ প্ল্যানটা আলাগারের করা ছিল। আর পার্কের ক্লিনার মহিলা যে ফোনটি পেয়েছিল সেই বিষয়টি আলাগারের পূর্বে পরিকল্পিত, কারণ আজ থেকে 6 মাস আগে আলাগার ওই মহিলাকে পার্ক ক্লিন করে দেখে স্পষ্টই বুঝতে পেরেছিল ওই মহিলা পার্কের কোণা তন্ন তন্ন করে খুঁজে পরিষ্কার করে। কয়েকদিন আগে মহিলা ছুটিতে গিয়েছিল। আলাগার জানতো সে ফিরে এসে প্রত্যেকটি কোণা তল্লাশি করবে, তাই আলাগার প্ল্যান করে ফোনটি সেখানে রেখে এসেছিল যাতে তার মাধ্যমে সেটা পুলিশের কাছে যায়। তার মানে পুলিশের এই ক্লুটি পাওয়া কোনো কোইন্সিডেন্স না। আলাগার চেয়েছিল পুলিশের ক্লুটা পাক আর নাম্বি এখানে আসুক। তার মানে নাম্বিকে এখানে বন্দী করতেই আলাগারই প্ল্যান করেছিল। আলাগারের কথা এই গল্প আজ এখানেই শেষ হবে, মানে নাম্বির মৃত্যুর মাধ্যমে। ঠিক তখনই গ্লাসের মধ্যে পানি ঢুকতে শুরু করে। নাম্বিও বের হওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই গ্লাস ভেঙে বের হতে পারছে না। এর মধ্যে পুলিশের টিমও চলে এসেছে। নাম্বি যে বক্সে আছে পুরো বক্সটি তখন পানিতে পূর্ণ। তখনই নাম্বির পকেটে চাবির কথা মনে পড়ে। নাম্বি সেই চাবিটি বের করে গ্লাসে আঘাত করে করে একসময় গ্লাস ভেঙে ফেলে। এরপরে শ্রেষ্ঠার আকবর সে জানায় নালিনী নামে এক ট্রান্সজেন্ডার উইমেন রাইটস অ্যাক্টিভিটিস্ট গত 7 দিন যাবৎ মিসিং। নাম্বি ধারণা করে এই নালিনী হয়তোবা তার শেষ ভিকটিম, আর নালিনীকে নিশ্চয় এখানে রাখা হয়েছে। নাম্বি লক্ষ্য করে গ্লাস ভাঙার পর যে পানি ছিল সেগুলো ঘরের একটা জায়গা দিয়ে যাচ্ছে, তার মানে সেখানে কোনো চেম্বারের মতো আছে। আর এরপরই সেখানে নাম্বিরা নালিনীকে পায়। নালিনী এখন পর্যন্ত তারা নালিনীকে জীবিত উদ্ধার করতে পারে। সিংচোলজা এই ঘটনার কয়েকদিন পর পুলিশ একটি প্রেস মিটিং ডেকেছে। আর অন্যদিকে নায়না এই সকল ভিকটিমের উপর স্টাডি করে একটি কমন লিক খুঁজে পায়। নায়নার কথা, অশোক এক্স মিলিটারি, একজন ওয়াচম্যান, রাজিয়া একজন ডান্সার, আবার একজন টিচার, যুবরাজ ছিল একজন এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিটিস্ট, আলগার ছিল রাইটার। তারা সবাই যে কাজগুলো করছিল আমাদের সোসাইটির জন্য ইম্পর্টেন্ট ছিল, কিন্তু বাস্তবতা তো এটাই, আমরা কখনো তাদেরকে সেই মূল্য পর্যন্ত দেইনি। তাদের কাজের অ্যাপ্রিসিয়েট করিনি। তারা ভালো বেতন পায়নি, তারা তাদের কাজের সম্মান পায়নি। তারপরও তারা তাদের কাজ করে গেছে, আর কাজের বিনিময়ে সমাজের প্রত্যেক স্তরে শুধুমাত্র অবহেলিত হয়েছে। পদে পদে বিভিন্ন কথা শুনেছে, তাদেরকে সব জায়গায় হেয় হতে হয়েছে। সমাজের জন্য তারা এত কষ্ট করলেও সমাজ কখনোই তাদেরকে তার মূল্য দেয়নি। আলাগার ওই সকল লোকদেরকে ভিকটিম বানিয়ে সমাজের সামনে তুলে ধরেছে। এমনকি আলাগার বহু বছর যাবৎ এই সকল ভিকটিমদেরকে ফলো করেছে, তাদের পাশে থেকে তাদের অভিব্যক্তি, তাদের কর্মকাণ্ড সবকিছু সম্পর্কে জেনেছে। আলাগার তাদের পছন্দ অপছন্দ, বন্ধু, আত্মীয় স্বজন সবকিছু সম্পর্কে তাদের থেকে এক ধাপ বেশি জানত। এরা প্রত্যেকেই ছিল যার যার জীবনে ব্যর্থ। বাস্তবে তারা যে কাজগুলো করত তারা সমাজের জন্য হিরো ছিল, কিন্তু সমাজ তাদেরকে ব্যর্থ হিসেবে দেখেছে। ব্যর্থতা ছাপ নিয়ে তাদেরকে বসবাস করতে হয়েছে। সমাজ কখনোই তাদেরকে রেসপেক্ট করেনি। সোসাইটির মানুষজন তাদের কাজের সম্পর্কে জানতে পারে এবং তাদেরকে সম্মান করে, সেই জন্য আলাগার এই সকল ব্যক্তিদেরকে ভিকটিম হিসেবে সিলেক্ট করেছে। সমাজে তাদেরকে হিরো হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আবার আলাগার তার মৃত্যুর আগে বলেছিল তার স্টোরিতে নায়নারও একটি রোল আছে। নায়না এখন বুঝতে পারছে এই সকল ভিকটিমদের সম্পর্কে দুনিয়াকে জানানোই আলাগার স্টোরিতে তার রোল। তবে আলাগার ওই ব্যক্তিদেরকে উপযুক্ত সম্মান দিতে যে পন্থা অবলম্বন করেছে সেটা এক ধরনের ক্রাইম। সমাজে কাউকে হিরো তৈরি করা, কাউকে উপযুক্ত সম্মান পাইয়ে দেয়া, তার কষ্ট কমানোর চেষ্টা করা, এটা খুবই ভালো কাজ। কিন্তু তার জন্য তো কেউ কাউকে খুন করতে পারে না। তাই আলাগার যে পদ্ধতি বেছে নিয়েছে সেটা একটা পাগলামি ছাড়া আর কিছুই নয়। তবে আলাগার যতই চেষ্টা করুক না কেন, আদৌ কিসে পেরেছে? সমাজের উচ্চ শ্রেণীতে যারা রয়েছে, যারা পুরো দেশকে কন্ট্রোল করছে, তাদের চোখে সমাজের সাধারণ মানুষগুলো মারা গেছে। 1 দিন 2 দিন 3 দিনের মাথায় সমাজ এগুলো ভুলে যাবে। সিনচোলজা এর কয়েকদিন পর নাম্বি, নায়না এবং নাম্বির টিমের অন্য সদস্যরা একটি রেস্টুরেন্টে বসে কথা বলছিল। তখন নায়না নাম্বিকে বলে আলাগার যেমনটা প্রেডিক্ট করেছিল ওর লাস্ট ভিকটিম যার নাম এন দিয়ে শুরু হবে তাকেও যদি খুন করতে পারত, এটা একটা পারফেক্ট ক্রাইম স্টোরি হতো। তবে নাম্বির কথা, এটা একটা কোইন্সিডেন্স, কারণ নালিনী তার জেন্ডার চেঞ্জ করার আগে তার নামও নাম্বি ছিল। তার নাম্বি ধারণা করছে আলাগার হয়তোবা তার কথা বলেনি, নালিনীর কথাই বলেছে। তাই আলাগারের স্টোরিতে নাম্বির কোনো রোলই ছিল না। নাম্বির কথা ও আমাকে প্রেডিক্ট করা তো দূরের কথা, আমাকে টার্গেট করার কোনো সুযোগও নেই। কিন্তু বাস্তবতা অন্য কিছু বলছে। এখানে আমাদের এটাও দেখানো হয়
আজ থেকে 6 বছর আগে নাম্বি যখন কোরাইকানের ইন্সপেক্টর পদে ছিল তখন থেকে আলাগার নাম্বিকে ফলো করছিল, কিন্তু নাম্বি এই বিষয়ে কিছু জানে না। আবার ইন্সপেক্টর আকবর নাম্বিকে আলাগার একটি নোটবুক দেয়, যেটা সে আলাগারের বাড়ি থেকে উদ্ধার করেছে। নাম্বিও খুলে দেখে আলাগারের ছেলে সূর্য আলাগারের যে নোবেলের বিষয় বলেছিল এটাই তার বাবার লেখা শেষ নোবেল আরিয়ান। এখানে আলাগার স্পষ্ট করে লিখে গেছে এই গল্পের শুরু এখানে হয়নি। আজ থেকে 6 বছর আগে নাম্বি যখন কোরাইকানালে একটি সিরিয়াল কিলিং কেস সলভ করছিল, ঠিক তখনই আলাগার নাম্বির সততা এবং তার সিনসিয়ারনেস দেখে নাম্বিকে ফলো করে এসেছে। আলাগারের কথা এখানে কোনো কোইন্সিডেন্স নেই। আমি তোমার সততা আর তোমার কাজের দক্ষতা দেখে মানুষের মধ্যে তোমাকে হিরো বানিয়ে দিয়েছি। তবে আলাগার এখানেও তার লাস্ট ভিকটিমের কথা উল্লেখ করেনি। সে নাম্বিকে প্রেডিক্ট করতে দিয়েছে 5টা নাম লেখা থাকলেও এনের ঘরে একটা প্রশ্নবোধক চিহ্ন রেখে গেছে। হতে পারে সেটা নাম্বি, হতে পারে সেটা নালিনী। সবশেষে বলতে গেলে আলাগার যাদেরকে খুন করেছে প্রত্যেকে তাদের জীবনে অতিষ্ঠ ছিল। তারা যত ভালো কাজই করুক না কেন তার মূল্য তারা পায়নি। আলাগার ভালো করে জানতো এই ব্যক্তিগুলো যদি নিজের জীবন নিজেরা নিয়ে নেয় বা স্বাভাবিকভাবে মারা যায় তাহলে সমাজ কোনোদিনও তাদের ভালো কাজের সম্পর্কে জানতে পারবে না। তাই তাদেরকে হিরো বানাতেই আলাগার তাদেরকে খুন করার রাস্তা বেছে নিয়েছে। আবার মুভির মধ্যে আমাদের একটি জায়গায় দেখানো হয়েছিল কোনো এক ব্যক্তির পা ধরে টানতে টানতে জঙ্গলে নিয়ে আগুনে জ্বালিয়ে দিচ্ছে। এমনও হতে পারে সেটাই আলাগার ছিল। আলাগার হয়তোবা সেই সিরিয়াল কিলারকে সেখানে খুন করেছিল, আর এর মধ্য দিয়ে আলাগার নাম্বি সম্পর্কে জানতে পেরেছে। আর ওই দিন নাম্বির সততা এবং তার সিনসিয়ারনেস দেখে নাম্বিকে তার গল্পের হিরো বানানোর পরিকল্পনা করেছিল। তা আলাগারের যে গল্পটি ছিল তাতে আলাগারের লাস্ট ভিকটিম নাম্বি বা নালিনী হোক না কেন তাদেরকে খুন করা তার প্ল্যান ছিল না। আলাগার চেয়েছিল নাম্বি যেন নালিনীকে বাঁচাতে পারে, আর নালিনীকে বাঁচানোর মাধ্যমে নাম্বি হিরো হয়ে ওঠে। কারণ এখানে একটা বিষয় খেয়াল করলে দেখতে পাবেন আলাগার নালিনীকে ওই জায়গায় রাখলেও তাকে অক্সিজেন মাস্ক পরিয়ে রেখেছিল যাতে মারা না যায়, আর পূর্ব পরিকল্পনা করেই নাম্বিকে ওই বাড়ি পর্যন্ত এনেছিল। এতে স্পষ্টই প্রমাণ হয়ে যাচ্ছে আলাগার শেষ ভিকটিমকে খুন করার কোনো প্ল্যানই ছিল না। এটাই ছিল তার আরিয়ানের মূল গল্প। তারপর যদি আপনাদের মনে প্রশ্ন আসে যে লাস্টের এন অক্ষর দিয়ে আলাগার কার নাম বোঝাতে দিয়েছে, হয়তো ভাবতে পারেন নালিনী বা নাম্বি, দুজনের কেউই তো মারা যায়নি, তাহলে এনের অর্থ কি? আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন আরিয়ানের প্রথম অক্ষর শুরু হয়েছিল এ দিয়ে। এর অর্থ ছিল আলাগার, যে প্রথমেই তার জীবন দিয়েছে, আর শেষ অক্ষরটি ছিল এন। মুভির প্রথমেই কিন্তু আমাদের বলা হয়েছিল আলাগার আরেকটি নাম ছিল নারায়ণ। তাই এখানে হয়তোবা আলাগার নারায়ণের মৃত্যুটা দেখানোর চেষ্টা করেছে, যে নিজেকেই নিজের দুইটি চরিত্রের দুই জায়গায় খুন হয়েছে। কারণ শুরুতে এসে বলেছিল এই গল্পে সেই ভিলেন। তো এটা আমার প্রেডিকশন। আপনাদের কার কি মনে হতে পারে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। তো সর্বোপরি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।